আমরা সকলেই চাই আমাদের পরিবারের সকল সদস্য ভালো থাকুক, সুস্থ থাকুক সবসময়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় একটা বয়সের পরে আমাদের পরিবারের যারা বয়স্ক সদস্য রয়েছেন তারা ভুগতে থাকেন নানা রকম জটিলতা এবং রোগে। এই সমস্ত জটিলতা এবং রোগের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রতিটি পরিবারে দেখা যায় এমন একটি রোগের নাম হচ্ছে উচ্চ রক্তচাপ। এটা আমরা সকলেই জানি, উচ্চ রক্তচাপ মানেই বেড়ে যাওয়া রক্তচাপ। কিন্তু শুধুমাত্র রক্তচাপ বেড়ে গেলেই এবং একবার দুবার বেড়ে গেলেই কি সেটা উচ্চ রক্তচাপ হবে, নাকি এর পেছনে নানা রকম নিয়ম কানুন এবং নানা রকম ব্যাপার স্যাপার আছে যে উচ্চ রক্তচাপ রোগ নির্ণয় কি কি আহ ব্যাপারগুলো আমাদের দেখতে হবে। শুধু তাই নয়, উচ্চ রক্তচাপ জনিত নানা রকম জটিলতার কথা আমরা সকলেই জানি, কিন্তু এ ব্যাপারে সচেতনতা খুবই কম। দর্শক, আমরা আজকে আলোচনা করব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়, কারণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে নানা রকম জটিলতা হয়। এগুলো আমরা আলোচনা পরবর্তীতে দেখতে পাবো। দর্শক, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কভারসিল প্রেজেন্ট এক্সপার্ট ওপিনিয়নে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়। আমাদের আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার সার্ভিয়ার এবং পাওয়ার্ড বাই কভারসিল এবং মিডিয়া পার্টনার রাজ টিভি। এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে। আপনারা আমাদের এই লাইভটি পরবর্তীতেও দেখতে পাবেন এবং এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও লাইভটি পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। আপনাদের মূল্যবান মতামত আশা করছি আমরা, এবং মূল্যবান প্রশ্নগুলো আমরা নিব। আমাদের এক্সপার্ট আমাদের গেস্ট আছেন যারা, তারা আমাদের আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিবেন। এবং আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যায়ে আমাদের আজকের গেস্ট এক্সপার্টদের। আমাদের আজকে সবার প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সমীর কুমার কুন্ডু স্যারকে। তিনি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, এনআইসিভিটি। এবং এরপরেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এর পরের গেস্ট এক্সপার্ট ডক্টর দুর্বা হালদার ম্যামকে। তিনি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল। আমন্ত্রণ জানাচ্ছি স্যার, আমন্ত্রণ জানাচ্ছি ম্যাম আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন এবং আমার দর্শকদেরকে সময় দিচ্ছেন। এবং আমরা যে আলোচনা করতে যাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে। এবং সেই বিষয়গুলোতে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে যে আলোচনায় যুক্ত হবেন এবং নানা রকম এক্সপার্ট মতামত দিবেন, তার জন্য শুরুতেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে ধন্যবাদ। কথা না বাড়িয়ে, জি স্যার। হ্যাঁ, বলেন। স্যার, আমাদের প্রোগ্রামটি স্যার সরাসরি লাইভ প্রচারিত হচ্ছে এবং আমরা দর্শকদের কাছ থেকেও নানা রকম প্রশ্ন নিব। স্যার এবং ম্যাম, আমরা আমাদের আলোচনায় চলে যাব তার আগে একটু আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, এবং আমি জানি যে অবশ্যই আমাদের দেশে উচ্চ রক্তচাপের রোগী অনেক বেশি এবং আপনাদের প্রশ্নেরও কোনো শেষ নেই, এবং আপনারা অনেক রকম আপনাদের মনে নানা রকম প্রশ্ন রয়েছে, সেগুলো আমাদের কমেন্ট সেকশনে করবেন। তবে খেয়াল রাখবেন প্রশ্নগুলো যেন সম্পূর্ণ থাকে, আপনাদের নাম, বয়স এবং আপনাদের সমস্যার কথা পুরোপুরি ভাবে উল্লেখ করে তারপরে প্রশ্নগুলো করবেন। এতে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। ফিরে আসছি ডক্টর সমীর কুমার কুন্ডু স্যার এবং ডক্টর দুর্বা হালদার ম্যামের কাছে। স্যার এবং ম্যাম, আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে আমাদের দেশে উচ্চ রক্তচাপের রোগী কিন্তু অগণিত, এবং আপনারা দুজনই চিকিৎসক এবং আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকেই জানেন যে বিশেষ করে একটা বয়সের পরে এই সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। এবং হ্যাঁ, আমার যদি ভুল না হয়ে থাকে তবে বর্তমান বিশ্বে প্রায় 10.4 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে প্রতি বছর উচ্চ রক্তচাপ জনিত কারণে। এবং একটা বড় সংখ্যক মানুষ নানাভাবে তার নানা রকম সমস্যার সম্মুখীন হয় উচ্চ রক্তচাপ জনিত কারণে। আহ এই যে এত বড় একটা সংখ্যক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে, আমাদের কি স্যার কোনোভাবে, স্যার বা ম্যাম, আপনাদের কি মনে হয় যে আসলে করোনা প্রাদুর্ভাবে আমরা আমাদের যে নন কমিউনিকেবল যে ডিজিজ গুলো রয়েছে সেগুলোতে আসলে কিছুটা হলেও আমাদের যে সচেতনতা বা আমাদের যে চিন্তা ভাবনাটা কিছুটা হলেও ডাইভার্ট হয়ে গেছে কিনা, সে প্রশ্নটি রাখবো। এবং তার আলোচনার শুরুতেই আসলে যে ব্যাপারটি সবচেয়ে জরুরি জানা জরুরি সেটা হচ্ছে হাইপার টেনশন বলতে কি বুঝি আমরা, সেই প্রশ্নটি আমি রাখতে চাই ডক্টর সমীর কুমার কুন্ডু স্যারের কাছে। যে হাইপার টেনশন বলতে আসলে কি বোঝায়? আমরা স্বাভাবিকভাবে যেটা মনে করি যে 120/80 মানেই হচ্ছে স্বাভাবিক ব্লাড প্রেশার।
এর একটু বেশি হলেই হয়তো আমার প্রেশার বেড়ে গেল, কিংবা আমার উচ্চ রক্তচাপ। তো এই ব্যাপারটা একটু স্যার পরিষ্কার করে আমাদেরকে বলবেন। এবং আমাদের যেহেতু অধিকাংশ দর্শক স্যার আসলে তারা সাধারণ মানুষ, তো স্যার সহজ করে আমি আমার দর্শকদের জন্য স্যার আপনার কাছে জানতে চাই যে হাইপার টেনশন বলতে আসলে আমরা কি বুঝি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ রাজ টিভি এবং স্বাগতম দর্শকদের আজকের অনুষ্ঠানে। হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ এটা বলতে আমরা বুঝি রক্ত যখন রক্তনালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন যে চাপ প্রয়োগ করে রক্তনালীর দেয়ালে সেটাই হচ্ছে রক্তচাপ। তো এই রক্তচাপ যদি একটা নির্দিষ্ট পরিমাণে না হয় তাহলে রক্তটা শরীরের প্রতিটা কোষে প্রতিটা অঙ্গে পৌঁছাতে পারবে না। তো সেই যে চাপটা দিয়ে সে প্রবাহিত হয় সেটাকে স্বাভাবিক রক্তচাপ বলে। যখন এই স্বাভাবিক রক্তচাপের থেকে তার পরিমাণটা বেড়ে যায় তখন আমরা উচ্চ রক্তচাপ বলি। সাধারণত ২০১৮ র আগে পর্যন্ত যে গাইডলাইন গুলো ছিল, সেটাতে বলা হচ্ছিল যে স্বাভাবিক রক্তচাপ উপরেরটা যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার বলে সেটা হচ্ছে ১২০ এর নিচে। অথবা ডায়াস্টলিক যেটা নিচেরটা সেটা ৮০ র নিচে। কিন্তু গত বছরের মে মাসে ২০২০ সালের যে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ হাইপারটেনশন তারা এটার মার্কটাকে একটু বাড়িয়ে দিয়েছে। তারা করেছেন হচ্ছে ১৩০ উপরেরটা আর নিচেরটা ৮৫। তাহলে স্বাভাবিক রক্তচাপ মাত্রা আমরা বলতে এটাই বুঝাই যে এখন যে ১৩০ বা ৮৫ এর নিচে। অথবা আগেরটা যদি ধরি তাহলে ১২০ বা ৮০ এই হলো এর স্বাভাবিক রক্ত। হচ্ছে যে আ সেই মাপার যে নিয়মটা এটা ঠিক হচ্ছে কিনা বা একবার মেপে আমরা উচ্চ রক্তচাপ বলি কিনা। তো একজন মানুষ যখন রক্তচাপ মাপাতে যাবেন, তো মাপানোর আগে তার কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন রক্তচাপ মাপার ০.৫ ঘন্টা পূর্বে সে যদি ধূমপায়ী হন, ধূমপান তো কোনোভাবেই আমরা মেনে নেব না। কিন্তু যদি সে করেই থাকেন, তাহলে ০.৫ ঘন্টা আগে তাকে ধূমপান বন্ধ করতে হবে। ক্যাফেইন বা উত্তেজক কোনো কিছু খাওয়া যাবে না। সে খুব বেশি এক্সারসাইজ করে এসেও করা যাবে না। ০.৫ ঘন্টা এট লিস্ট বিশ্রাম নিতে হবে। সে রুমের বাইরে বসবে এবং সে মানসিকভাবে শান্ত থাকবে যে আমি এখন ব্লাড প্রেশার মাপতে যাব। কারণ সে যদি উত্তেজিত হয়ে ঢুকে, দৌড়াদৌড়ি করে ঢুকে এবং তার যদি প্রস্রাবের চাপ থাকে, ইভেন গাইডলাইন এ বলা হয়েছে তার প্রস্রাবও করে যেতে হবে, ব্লাডার এম্পটি করে যেতে হবে। এখন যে রুমে সে ঢুকবেন সেই রুমের সেটআপটাও স্বাস্থ্যমত হতে হবে, যে রুমটা শান্ত হতে হবে। কোন গোলমাল শব্দ থাকা যাবে না। এবার উনি রুমে ঢুকলেন। রুমে ঢুকে যে মাপবেন তার সঙ্গে কথা হবে এবং সে বসবেন। বসবেন চেয়ারে এমনভাবে যে তার দেয়ালের এই চেয়ারের পিছনে হেলান দেয়া থাকবে। তার হাতটা টেবিলের উপরে থাকবে এবং বাহুটা তার হার্টের লেভেলে থাকবে। তার পা কখনোই ক্রস করা থাকবে না, যে এক পায়ের উপরে পা উঠানো যাবে না। তাহলে ব্লাড প্রেশার ভ্যারি করতে পারে। ২ টা পা তার পাশাপাশি থাকবে এবং পায়ের পাতাটা মেঝেতে থাকবে। এই পেশেন্টের যে পজিশন এটা খুব জরুরি ব্লাড প্রেশারের বিভিন্ন জায়গায়, এবং একটা রিডিং যদি নেওয়া হয় তাহলে অবশ্যই সেটা বাহুতে নেওয়া হবে বসা অবস্থায়। এবার যখন প্রেশার মাপা শুরু হবে, যে রোগী বা যার মাপা হবে সেও কথা বলবে না এবং যে মাপবেন তিনিও আগে পরে মাঝখানে কথা বলবেন না। এবার ব্লাড প্রেশার মাপার জন্য হাতের যে মাপের কাফ, প্রত্যেকের বাহুর মাপ তো এক না। আর ব্লাড প্রেশারও মেশিনও এক না। কাজেই এই যে ব্লাড প্রেশারের যে কাফ যেটা আমরা বেঁধে প্রেশার মাপি, এটা তার বাহুর কমপক্ষে ২/৩ বেশি কভার করা থাকতে হবে। এবং আ মাপটা নিতে হবে, যদি ১ম বার হয় কমপক্ষে ৩ বার মাপ নিতে হবে ১ মিনিট পর, পর। ৩ টা মাপের মধ্যে ২ টার গড় করে এটার রেজাল্ট করতে হবে। এবং যদি তার ব্লাড প্রেশার 130/85 হয় তাহলে বোঝা গেল তার ব্লাড প্রেশার নরমাল আছে। তো ১ম ক্ষেত্রে আদর্শগতভাবে উচিত ২ পাশেই ব্লাড প্রেশারটা মাপা, ২ বাহুতেই। ২ বাহুতে মেপে যদি ১০ এর কম পার্থক্য হয় তাহলে তো ১০ পার্থক্য হয়ই সাধারণত ডান হাত বা বাম হাত, বাম হাত বা ডান হাতে। কিন্তু ১০ এর বেশি যদি হয় তাহলে যেই হাতে বেশি হবে ১০ এর বেশি সেটাকেই মার্ক করতে হবে তার বেশি রক্তচাপটা। আর যদি ২০ এর বেশি ২ হাতে পার্থক্য হয় তাহলে বুঝতে হবে যে তার রক্তনালীর কোথাও কোনো সমস্যা আছে। এইবার যে যদি 140 বা 90 যদি বেশি হয়, ১৪০ বা ৯০ এর বেশি হলে আমরা তখন তাকে ১ম ধাপের উচ্চ রক্তচাপ বলি, স্টেজ 1 হাইপারটেনশন। তো সেই ক্ষেত্রে একটা মাপ দিয়ে এখানে বলাটা সঠিক না। এই ক্ষেত্রে তাকে হয়তো ২-৩ বার ভিজিট করতে হবে, যে সেটা অফিসেই হোক বা ডক্টরস ক্লিনিকেই হোক। যে ২-৩ টা মাপে যদি পারসিস্টেন্টলি মানে স্থায়ীভাবে তার 140 বা 90 এর বেশি হয় তাহলে তাকে উচ্চ রক্তচাপ মার্ক করতে হবে। তো এখন যদি দেখা যায় যে কিছু মানুষের রক্তচাপ আ উম ডাক্তারের কাছে আসলে বেড়ে যায়, যেটাকে হোয়াইট কোট হাইপারটেনশন বলে। আবার কিছু মানুষের রক্তচাপ বাড়িতে বেশি থাকে। সে যখন বাড়িতে মাপছে বলে যে আমার প্রেশার আছে। কিন্তু ডাক্তারের কাছে আসলে
প্রেশারটা নরমাল, এটাকে মাস্ট হাইপারটেনশন বলে। তো এগুলো সমস্যা দূর করার জন্য 24 ঘন্টার একটা ব্লাড প্রেশার মাপার প্রক্রিয়া আছে, সেটাকে বলে 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। তো 24 আওয়ারে গড় যদি 130 এবং 80-র বেশি হয় তাহলে এটা, যদি দিনে সে জেগে থাকে তখন যদি তার 135 এবং 85-র বেশি হয় তখন তাকে উচ্চ রক্তচাপ মার্ক করতে হবে। যদি তার ঘুমের মধ্যে মাপা হয়, তার যদি 120 আর 70-এর বেশি হয় তাহলে উচ্চ রক্তচাপ। তাহলে উচ্চ রক্তচাপের কিন্তু যে একটাই লেভেল তা না, তার ঘুমের মধ্যে একরকম, জাগাত থাকা অবস্থায় একরকম, অফিস রেকর্ডিং একরকম। এবং সে যদি বাড়িতে মাপে তার নিজস্ব মেশিন দিয়ে, সেটা যদি পারসিস্টেন্টলি কয়েকদিনের 135 অথবা 85 ডায়াস্টোলিকের বেশি থাকে, সেক্ষেত্রে আমরা তাকে উচ্চ রক্তচাপ মার্ক করি। এবার চিকিৎসক নির্ধারণ করবেন তার সবকিছু বিচার বিবেচনা করে যে তার ওষুধ লাগবে কি লাগবে না। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে দর্শক যারা আছেন, দর্শক সারিতে যারা আছেন, এবং সকলের জন্যই চমৎকার কিছু তথ্য স্যার আমাদের এই মুহূর্তে দিয়ে দিলেন, যে উচ্চ রক্তচাপটা আসলে কখন ডায়াগনোজড হবে, এবং যে ব্লাড প্রেশার মাপার চমৎকার কিছু নিয়মের কথা বললেন, যেগুলো অনেক ক্ষেত্রেই ফলো করা হয় না, কিন্তু সেই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে, এবং সেভাবেই একটি হাইপারটেনশনের রোগী আসলে ডায়াগনোজড হয়। তো এবারে আমি ফিরে আসতে চাই ডক্টর দুর্বা হালদার ম্যামের কাছে। ম্যাম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ম্যাম, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হাইপারটেনশন সম্পর্কে আমরা আসলে জেনে নিলাম যে হাইপারটেনশন কখন ডায়াগনোজ হবে, কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমি যেটি বলছিলাম যে আমাদের দেশে এখন এত বেশি হাইপারটেনশনের রোগী, শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর জুড়েই। ম্যাম, আপনি যদি একটু খেয়াল করেন যে হাইপারটেনশনের রোগীর সংখ্যা কিন্তু আসলে প্রতিনিয়ত বেড়ে চলছে, এবং আমি একটি সমীক্ষা দেখেছি যে বর্তমানে বাংলাদেশের যদি একটি সমীক্ষার কথা আমি বলি, যে 40.7% হাইপারটেনশনের রোগী বেড়েছে। তো এই যে এত সংখ্যক রোগী বেড়ে যাচ্ছে, এবং এটার পিছনে আসলে কারণটা কি, যে হাইপার টেনশনটা কাদের বেশি হচ্ছে, এবং এর পেছনের কারণটা কি, সেই ব্যাপারে যদি ম্যাম আমাদের একটু বলতেন। ধন্যবাদ আপনাকে এবং রাজ টিভির সকল দর্শককে। আহ, আমরা এতক্ষণ ডক্টর সমীরের কাছ থেকে ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার কি জিনিস, কিভাবে মাপতে হয়, কখন ডায়াগনোসিস করব, এ সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন আপনি যেটা বললেন যে নর্মাল যে সমীক্ষা বাংলাদেশে, সেটাতে দেখা গেছে যে অনেক বেশি উচ্চ রক্তচাপের রোগী এখন বাংলাদেশে আছে। তো সেক্ষেত্রে এই এত সংখ্যক রোগীর কারণটা কি? কারণটা হচ্ছে এখানে অনেক, আসলে হাইপারটেনশনের কারণ আমরা যেটা জানি যে যত রোগী হাইপারটেনশন ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে 95% রোগীর ক্ষেত্রে কিন্তু তার কোনো মানে নিচে যে কোনো কারণ আছে এটা পাওয়া যায় না। সেই জন্যই এগুলোকে বলা হয় এসেনশিয়াল বা প্রাইমারি হাইপারটেনশন। সেক্ষেত্রে কিছু তার জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে, তার ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, তার লিপিডের কোনো মেটাবলিক ডিসঅর্ডার থাকতে পারে, অথবা তার কিছু লাইফস্টাইল মডিফিকেশন মানে চেঞ্জ থাকে, সে ওবেস থাকতে পারে। এগুলো কারণ সাধারণত দেখা যায়। কিন্তু যেগুলো সেকেন্ডারি কারণ, 5% ক্ষেত্রে আমরা দেখি যে কিছু কিছু কারণ আছে যেগুলোর কারণেই ওই রোগীর হাইপারটেনশন হয়। তো 95% ক্ষেত্রেই যখন কোনো কারণ পাওয়া যায় না, তখন সেটা এসেনশিয়াল হাইপারটেনশন। আর যখন 5% ক্ষেত্রে, যেমন কিডনির কোনো অসুখ, কিডনির রক্তনালীর সমস্যা, কিডনির প্যারেনকাইমার সমস্যা, অথবা সেটা পলিসিস্টিক কিডনি ডিজিজ যদি হয়, যদি তার রক্তনালীর সমস্যা, কোয়ার্কটেশন অ্যাওর্টা হয়, যদি তার হরমোনের কোনো সমস্যা হয়, সে কোনো ওষুধ খাচ্ছে অনেকদিন ধরে, যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অথবা সে স্টেরয়েড খাচ্ছে, সে কম্বাইন্ড পিল খাচ্ছে, কন্ট্রাসেপটিভ পিল অনেকদিন ধরে, অথবা কিছু কিছু ওষুধ খাচ্ছে যেটা সে জানে না, যেগুলো তার শরীরে লবণ এবং পানির পরিমাণ বাড়িয়ে দিয়ে তার হাই ব্লাড প্রেশার মানে ডেভেলপ করায়, এগুলো সে কিন্তু জানে না। অথবা কিছু কিছু টিউমার আছে শরীরে হয় যখন, তখন তার দেখা যায় যে হাইপারটেনশন। তো সব মিলিয়ে যদি আমরা বলি যে এত ব্লাড প্রেশার বাড়ছে কেন, এই ব্লাড প্রেশার বাড়ার পিছনে কিন্তু ওভার স্ট্রেস, আমাদের যে মানে অ্যাংজাইটি, অতিরিক্ত অ্যাংজাইটি, এক্সেস সল্ট, এক্সেস ফ্যাটি ফুড খাওয়া, অথবা আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, আমরা কিন্তু এখন কেউ কাজ করি না। যত কম কাজ করে, যত কম পরিশ্রম, কায়িক পরিশ্রম করে আমরা সবকিছু করা যায়, এভাবেই আমরা ম্যানেজ করার চেষ্টা করি। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা নিয়ে কেউই সচেতন না। আমরা দেখা যায় যে আঁশযুক্ত খাবার, ভিটামিন যুক্ত খাবার, শাকসবজি, মাছ, এগুলোর পরিবর্তে আমরা ফ্যাটি ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এগুলো খাই। আবার সেগুলোর মধ্যে অনেকগুলোতে দেখা যায় সল্টের মানে কম্পোজিশনটা বেশি থাকে। তখন এগুলো দেখা যায় আলটিমেটলি তাদের প্রেশার বাড়ায়। অতিরিক্ত স্ট্রেস, আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে, এটা আমি পেলাম না,
এটার জন্য আমাকে এখন দৌড়াতে হবে। এই স্ট্রেসের কারণেও তার ঘুম হয় না, তার রেস্ট হয় না, মানসিক শান্তি থাকে না, তখনও দেখা যায় প্রেশার বেড়ে যায়। এগুলো আসলে মাল্টিফ্যাক্টরিয়াল কারণেই আমাদের দেশে কিন্তু ব্লাড প্রেশারের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর দুর্বা হালদার ম্যাম। এবারে স্যার এবং ম্যাম আপনাদের কাছ থেকে অনুমতি সাপেক্ষে আমি আমাদের সাধারণ মানুষ, আমাদের দেশের সাধারণ মানুষ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে আসলে কি ভাবছে, তারা কতটুকু জানে, এই বিষয় নিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কি আমার জানা নেই। উচ্চ রক্তচাপ হচ্ছে আপনার যখন ব্লাড সার্কুলেশন মানুষের শরীরে বেড়ে যায়, এটা হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ হলে কি ধরনের জটিলতা তৈরি হয়? এটা তো আসলে আমি বলতে পারলাম না। রোগের শরীরের ভিতরে যদি উচ্চ রক্তচাপ হয় তাহলে স্ট্রোক হতে পারে। উচ্চ রক্তচাপ হলে কি করবেন? এটা আমি জানি না। রক্তচাপ হলে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তার যে সব জিনিস আমাদেরকে পরামর্শ দেয় ওগুলি সঠিকভাবে আমরা পালন করব। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রোগীদের খাদ্যাভ্যাস কেমন হবে? সুষম খাদ্য খাবে, যেমন যে সুষম খাদ্য, পরমাণু মুক্ত খাদ্য খাবে। এই লাইনে অভিজ্ঞ যারা যিনি চিকিৎসকরা আছেন ওনাদের শরণাপন্ন হওয়ার জন্য। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রোগীর যত্ন কেমন হবে? এটা তো আমি জানি না। উচ্চ রক্তচাপের রোগীর যত্ন হবে, খাওয়া দাওয়া আপনি সীমিত করতে হবে আর হলো ফিরে আসছি আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডক্টর সমীর কুমার কুণ্ডু এবং ডক্টর দুর্বা হালদার ম্যামের কাছে। স্যার এবং ম্যাম, আপনারা দেখে নিলেন আসলে আমাদের দেশের মানুষেরা কি ভাবছে, এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা গেছে তারা জানে না অনেক কিছু, এবং তারা পুরোপুরি চিকিৎসক নির্ভর, যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিন্তু আমাদের আসলে জানা উচিত, এবং আমরা যে অনুষ্ঠান আয়োজন করি, আমরা যে স্যার কথা বলি উচ্চ রক্তচাপ নিয়ে নিয়ন্ত্রণে যে করণীয় বিষয়ে, এই যে আমরা আলোচনা করছি, এর মূল উদ্দেশ্যই কিন্তু আসলে জনগণকে সচেতন করা, এবং তারা যেন তাদের মতো করে যতটুকু জানা দরকার সেগুলো তারা জানতে পারে। তো শুরুতেই আমি ম্যাম আপনার কাছে প্রশ্ন রাখবো, যে আমরা তো দেখে নিলাম ভিডিও ক্লিপটি, তো আপনার কি মনে হয়, আপনার মতামত জানতে চাচ্ছি। আমার মতামত হচ্ছে আসলে উচ্চ রক্তচাপ ব্যাপারটা লোকজন কিন্তু বুঝতে পারে না। লোকজন ভাবে মাথা গরম হয়ে গেলেই ওটা মনে হয় ব্লাড প্রেশার বেশি হয়ে গেল, বা আমি অনেক চেঁচামেচি করলাম, অনেক রাগান্বিত হয়ে গেলাম, উত্তেজিত হইলাম, ওই সময়ই মনে হয় আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেল। ব্যাপারটা কিন্তু তা না। অথবা একজন একদিন ব্লাড প্রেশারটা মাপলো, ওটা মেপেই বললো যে তার হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, ওষুধ খেতে হবে, এই শুনে সে ভয়ে আর ডাক্তারের কাছে যায় না। কাজে আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে, কারণ উচ্চ রক্তচাপ কি জিনিসটা কি এটা মানুষকে বোঝাতে হবে, যে তার উচ্চ রক্তচাপটা আসলে আমরা ডায়াগনোসিস কেমন করে করব, তারপরে তার আর কি কি একটু অল্প কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাকে কিভাবে তার হার্টের যে অসুখ, তার ব্রেনের স্ট্রোক, তার কিডনির সমস্যা, চোখের সমস্যা, এগুলো যে কমাতে পারবো। কারণ প্রেশার বেশি থাকলে যে এগুলো সমস্যা হবে এগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করা, এবং পরবর্তীতে তাদেরকে কিভাবে চিকিৎসা শুরু করবে এবং কিভাবে সেটা কন্টিনিউ করবে এগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। এবং পাবলিক মিডিয়াতে এগুলো সম্পর্কে আরো বেশি বেশি তথ্য প্রচার করলে, জনগণের সাথে খোলাখুলি আলাপ করলে হয়তো তারা আরো সচেতন হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমাদের এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক চমৎকার আলোচনা চলছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় বিষয়, এবং আপনাদের যাবতীয় প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন, এবং আমাদের গেস্ট এক্সপার্ট যারা আছেন তারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিবেন। এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি এখন অনেকেই যুক্ত আছেন এবং অনেকেই প্রশ্ন করেছেন ইতোমধ্যেই। আমাদের সাথে যুক্ত আছেন বাসুদেব কুমার সাহা, যুক্ত আছেন জামিয়া রাধেয়া, জানি আলম জনি, পলি সরকার, তাসরিফা তিন্নি, এমডি জহিরুল হক, অনেকেই যুক্ত আছেন এবং প্রশ্নও দেখতে পাচ্ছি। দর্শক আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের প্রশ্নগুলো নিব। এবং আরো যারা আছেন যাদের মনে এখনো নানা রকম প্রশ্ন রয়েছে, তারা আমাদের কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেন আমাদের লাইভ প্রোগ্রাম। ফিরে আসছি ডক্টর সমীর কুমার কুন্ডু স্যারের কাছে। স্যার, হাইপার টেনশনের সাথে আমরা জানি নানা রকম জটিলতা জড়িত। তো এর হাইপার টেনশনের সাথে আসলে হৃদরোগের সম্পর্কটা কি বা কানেকশনটা কি, এই বিষয়ে স্যার যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য।
উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ এটা একদম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যে যার উচ্চ রক্তচাপ আছে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 30% বেশি শতকরা। তো কিভাবে হয় যে যখন উচ্চ রক্তচাপ হয়, তখন হার্ট আসলে একটা পাম্প অর্গান যে শুধু সংকোচন আর প্রসারণ করে। যখন ওকে বেশি প্রেসারে কাজ করতে হয় তখন হার্টের যে মাংসপেশিগুলো আছে এগুলো আম অনেক মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তো এই কারণেই যে তখন বলে যে হার্ট বড় হয়ে গেছে এটা যেটা ভাষায়। তো তখন হয় কি যে হার্টের যে স্বাভাবিক কাজ, হার্টের শুধু ২ টাই কাজ, সংকোচন আর প্রসারণ। যখন তার মাসল গুলো এরকম আ শক্ত হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন সে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। তখন হার্টের যে অসুখটা বলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে এটাকে ডায়াস্টোলিক ডিসফাংশন। এইভাবে যদি হাইপারটেনশন অনিয়ন্ত্রিত থাকে এবং সে যদি নিয়ম না মেনে চলেন, তাহলে হার্টের ইসকেমিক হার্ট ডিজিজ যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, তার আগের অংশ যে অংশটা থাকে যে হার্ট অ্যাটাকের আগে যে রোগী আগে যেখানে ১ মাইল রাস্তা হাঁটতে পারত এখন সে পারছে না। তার আস্তে, আস্তে হার্টের ধমনির ব্লক গুলো বেড়ে যাচ্ছে। ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে। একসময় এটা থেকে এর প্লাক রাপচার করে একদম হার্ট অ্যাটাক হয়ে যেত। হঠাৎ করে হার্ট অ্যাটাক যেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি বা হৃদরোগে আক্রান্ত বলি। তো সেটার পরিণাম খুবই ভয়াবহ যে বেশিরভাগ মানুষ এই ব্যথা হওয়ার সাথে বুঝতে পারার আগেই মৃত্যুবরণ করে। কিছু মানুষ হাসপাতালে যেতে পারেন, চিকিৎসা নিতে পারেন। তার মধ্যেও কিছু রোগীর হার্ট ফেইলিউর ডেভেলপ করে। যেটা খুবই কষ্টকর। রোগীর শ্বাসকষ্ট হয়, রোগী হাঁটতে পারে না, শুইতে পারে না, কোন কাজ করতে পারে না। এটা হার্ট ফেইলিউর হয়। আর হয় হচ্ছে যে অনিয়মিত হৃদস্পন্দন যে হার্টের অ্যারিথমিয়া, বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেটা হয় যে হার্ট অনিয়মিত হৃদস্পন্দন শুরু করে। তো সেটা হলে সেটার থেকেও যে জটিলতা হয় যে তখন যদি হার্টের কোনো রক্তকণিকা বা কোথাও ছুটে ব্রেনে যায় তখন স্ট্রোক হয়। যখন তার পায়ের রক্তনালীতে, হাতের রক্তনালীতে যায় তখন সেগুলোতে গ্যাংগ্রিন হয়ে যায় যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়। কাজেই হৃদরোগ যদি অনিয়ন্ত্রিত থাকে তো এর কাজ হচ্ছে যে সব বড়, বড় যে ভাইটাল অর্গান গুলো জন্য তার উপরই প্রভাব করতে পারে। তার মধ্যে হচ্ছে হার্ট অন্যতম। কাজেই পরামর্শ হচ্ছে যে আ যে হৃদরোগে আক্রান্ত বা হচ্ছেন বা তার আগে যারা হাইপারটেনশন এ ভুগছেন তাদের অবশ্যই তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। তাদের পরামর্শ মেনে চলতে হবে। কারণ হচ্ছে যে সে যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাহলে সে অনেক রোগ থেকে মুক্তি পেতে পারে। কারণ চিকিৎসা বিজ্ঞানের ধ্রুব সত্য কথা হচ্ছে প্রিভেনশন ইস বেটার দ্যান কিউর। যে প্রতিরোধই উত্তম ব্যবস্থা চিকিৎসার চেয়ে। কাজেই আ এটার পরিণাম ভয়াবহ যে হৃদরোগের ক্ষেত্রে অন্ততপক্ষে। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকার একটি কথা বললেন, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। কিন্তু তারপরও আমরা যারা আসলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েই যাই তাদের তো চিকিৎসা নিতে হবে। তো সেই প্রসঙ্গে আমি ডক্টর দুর্বা হালদার ম্যামের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ম্যাম আপনারা তো অনেক রকমের ওষুধ দিয়ে থাকেন, কিন্তু তার থেকে বেশি জরুরি যেটা সকলের জানা সেটা আসলে কাদের জন্য কোন ওষুধগুলো আসলে নিষেধ। কারণ আমাদের দেশে যেটি দেখা যায় যে হঠাৎ বিশেষ করে গ্রামে প্রান্তিক অঞ্চলগুলোতে দেখা যায় যে একটু বেশি প্রেসার হলে হয়তো তারা স্যার এবং ম্যাম ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন, কিংবা হয়তো মাঝে মধ্যে খাচ্ছেন এরপরে ছেড়ে দিচ্ছেন এবং না জেনেই খাচ্ছেন। তো এই ব্যাপারটা আসলে জানা খুবই জরুরি যে উচ্চ রক্তচাপের নানা রকম ওষুধ আছে, কিন্তু কাদের জন্য কোনটি জরুরি এবং কাদের জন্য কোনটি ক্ষতির কারণ হয়। তো সেই ব্যাপারে এবার ম্যাম আপনার কাছে আমি জানতে চাই যে ওষুধ সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন। আপনাকে ওষুধ সম্পর্কে বলতে গেলে আমরা যে উচ্চ রক্তচাপের চিকিৎসা করি সেখানে বিভিন্ন গ্রুপের ওষুধ আছে। তো তার মধ্যে প্রথম দিকে যে ওষুধগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ব্লকার, এসি ইনহিবিটর অথবা AT1 রিসেপ্টর ব্লকার। এটা ফার্স্ট লাইন হিসাবে ব্যবহার করা হয়। এর সাথে আপনি ফার্স্ট লাইন হিসাবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ব্যবহার করতে পারেন। তারপরে ডায়ারেটিক্সও ব্যবহার করতে পারেন। এই তিনটাই মেনলি প্রথম দিকে ব্যবহার করা হয়। তবে সেক্ষেত্রে এসি ইনহিবিটর এবং এআরবি এটা ব্যবহৃত হয় না। কন্ট্রাইন্ডিকেশন যদি আমরা বলি সেটা একমাত্র হচ্ছে প্রেগন্যান্সি এবং ল্যাকটেশনে এসি ইনহিবিটর এআরবি অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। এছাড়া রেনিয়াল ফেলিওর যদি অ্যাডভান্স স্টেজে যায় তখন কিন্তু আমরা এসি ইনহিবিটর ইউজ করি না। সার্টেন লিমিট পর্যন্ত অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার ব্যবহার করতে পারি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ব্যবহারের ক্ষেত্রে আমাদের ওরকম কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। তবে প্রেগন্যান্সিতে আমরা ফার্স্ট লাইন হিসাবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো আছে ওই যে ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ মানে অ্যামলোডিপিন নিফিডিপিন এগুলো ইউজ করা হয়, কিন্তু ক্যাপসুল ফর্মে না, সেটা ব্যবহার করতে পারি।
আর হচ্ছে ডায়াবেটিক্স এরও কোনো ওরকম কন্ট্রাইন্ডিকেশন নাই, কিন্তু যদি থায়াজাইড, যদি কারো ডায়াবেটিস থাকে, গাউট থাকে, সেক্ষেত্রে থায়াজাইড বা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স আমরা একটু অ্যাভয়েড করি। যদি কারোর কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা লুপ ডায়াবেটিক্স লাইক ফুসেমাইড ব্যবহার করতে পারি। আর বিটা ব্লকারকে কিন্তু ফার্স্ট লাইনে কখনোই অ্যান্টিহাইপারটেনসিভ, শুধুমাত্র অ্যান্টিহাইপারটেনসিভ হিসাবে ব্যবহার করা হয় না, যদি না সেখানে কম্পেলিং কোনো ইন্ডিকেশন বলতে আমরা যেটা বুঝি, যদি কারোর হার্টের কোনো সমস্যা থাকে, তার বুকে ব্যথা, তার এমআই, অথবা তার হৃৎপিণ্ডের গতি উল্টাপাল্টা বা নাড়ির গতি অনিয়মিত এরকম যদি থাকে, অথবা তার যদি হার্ট ফেলিওর থাকে, সেক্ষেত্রে স্পেসিফিক একটা গ্রুপের বেটা ব্লকার ইউজ করা হয়। এছাড়া শুধুমাত্র ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে কিন্তু আমরা বেটা ব্লকার ব্যবহার করি না। তাহলে আমরা প্রথম দিকে যেটা করি, যেটা হচ্ছে যদি কাউকে প্রেশার ওষুধ শুরু করতে হয়, তাহলে সিঙ্গেল ডোজ ওষুধ আমরা প্রেফার করি, যেটা 24 ঘন্টা তাকে কাভার দিবে, তাকে বারবার খেতে হবে না। কারণ যদি এরকম হয় তাহলে দেখা যাবে যে রুগী ওষুধ খেতে ভুলে যাবে অথবা সে খাবে না। বারবার বা অনেকগুলো ওষুধ খেতে হলে স্বাভাবিকভাবে এটা যেহেতু সারা জীবন খেতে হবে, সে দেখা যাবে কয়েকদিন পরে আর খাবে না। তাহলে কি হবে, আলটিমেটলি তার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে না। এই জন্য শুরুতে আমরা যেটা করি, যদি ব্লাড প্রেশার তাকে ওষুধ দিতেই হয়, সেক্ষেত্রে প্রথম দিকে কম্বিনেশন, যদি সেটা স্টেজ 1 হাইপারটেনশন হয় বা স্টেজ 2 হাইপারটেনশন হয়, প্রথমে শুরু করি আমরা কম্বিনেশন পিল দিয়ে। সেক্ষেত্রে এস ইনহিবিটর, এআরবি সাথে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের যে কম্বিনেশন গুলো পাওয়া যায়, সেগুলো অর্ধেক ডোজে দিয়ে শুরু করা হয়। এর পরবর্তীতে যদি কন্ট্রোল না হয়, তখন পরের ধাপে গিয়ে সেটাকে ফুল ডোজে দেওয়া হয়। যদি ফুল ডোজ দেওয়ার পরেও দেখা যায় যে সেটা নিয়ন্ত্রণে আসছে না, তখন আমরা তার সাথে থার্ড স্টেপে গিয়ে ডায়াবেটিক্স অ্যাড অন করি। যদি সেক্ষেত্রেও দেখা যায় যে অপটিমাম ডোজ এবং মোটামুটি পেশেন্টের টলারেন্সের মধ্যে যতটুকু বাড়ানো যায় দেবার পরেও যদি 3টা ড্রাগ দেওয়ার পরে যদি তার প্রেশার নিয়ন্ত্রণে না আসে, তখন কিন্তু আমরা সেখানে স্পাইনোলকটোন অ্যাড করি এবং সেখানে খোঁজার চেষ্টা করি সেটা রিফ্র্যাক্টরি হাইপারটেনশন কিনা। যদি স্পাইনোলকটোন সে সহ্য করতে না পারে বা তাকে কোনো কারণে কন্ট্রাইন্ডিকেটেড থাকে, দেওয়া না যায়, তখন আদার গ্রুপের কিছু ড্রাগ আছে, যেরকম ক্লোনিডিন, ডক্সাজোসিন অথবা বিটা ব্লকার, এগুলো আমরা ব্যবহার করতে পারি অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবে। এখন কোন কোন অসুখে আমরা কোন গ্রুপের ওষুধটা দিতে পারবো না, এটা আমি প্রথমটা বলেছি, এস ইনহিবিটর, এআরবি, এটা আমরা রেনাল মানে প্রেগনেন্সি ল্যাকটেশনে অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, মানে কোনোভাবেই দিব না। কোনো মহিলা যদি গর্ভবতী হতে চান, তার যদি আগে থেকে হাইপারটেনশন থাকে, তখন আমরা তাকে বলবো এই গ্রুপের ওষুধটা পরিবর্তন করে অন্য গ্রুপ যেটা প্রেগনেন্সিতে দেওয়া যায় সেখানে যাব। এছাড়া কিডনির সমস্যা হলে বলেছি এস ইনহিবিটর না দিয়ে একটা সার্টেন লেভেল পর্যন্ত এআরবি দিতে পারবো। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের একটা সাইড ইফেক্ট হচ্ছে পায়ে পানি আসে অথবা কিছুটা হার্ট রেট বাড়িয়ে দেয়। যদি এগুলো কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে ব্যবহার করা যাবে। আর বেটা ব্লকার যাদের সিওপিডি আছে বা অ্যাজমা আছে, তাদেরকে কিন্তু নন সিলেক্টিভ বেটা ব্লকার গুলো দেওয়া যাবে না। যদি কারোর কিডনির সমস্যা থাকে, তাহলে কিন্তু আমি যখন স্পাইনোল্যাকটোন দিব, তখন অবশ্যই আমাকে ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন এগুলো মনিটর করে যতদূর দেওয়া যায় ততদূরই দিতে হবে। সবসময় ইচ্ছা মতো মানে আমি ইলেকট্রোলাইট না দেখে দিতে পারবো না। এগুলোই মোটামুটি কন্ট্রাইন্ডিকেশন। আর হচ্ছে কোন কোমরবিডিটি আছে পেশেন্টের সাথে, সেটার উপর ডিপেন্ড করবে যে আমি কোন পেশেন্টকে কোন ওষুধ দিয়ে চিকিৎসা করব। যদি কারোর কিডনির অসুখ থাকে, তাহলে আমি এস ইনহিবিটর, এআরবি দিয়ে শুরু করব, সাথে ডায়াবেটিস দিব। যদি ডায়াবেটিস থাকে, তাহলে অবশ্যই আমি এস ইনহিবিটর, এআরবি দিয়ে শুরু করে পরে অ্যাড অন করব। যদি তার হার্টের সমস্যা থাকে, যেমন এমআই থাকে, অ্যানজাইনা থাকে, তাহলে বিটা ব্লকার আমাকে দিতেই হবে। বিটা ব্লকার কিন্তু যদি কম্পেলিং ইন্ডিকেশন থাকে, তাহলে আমি যে কোনো স্টেজেই বিটা ব্লকার অ্যাড অন করতে পারবো। আবার প্রেগনেন্সি যদি কারোর প্ল্যান থাকে, তাহলে আগে থেকে তাকে আমি প্রিপেয়ার করবো, এবং প্রেগনেন্সি টাইমে কিছু কিছু ড্রাগ দেওয়া যায়, যেমন ল্যাবেটেলল, মিথাইল ডোপা। সেক্ষেত্রে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা ডাইহাইড্রোপাইরিডিন গ্রুপ, দ্যাট মিনস নিফিডিপিন, নিকারডিপিন অথবা হচ্ছে অ্যামলোডিপিন, এগুলো ব্যবহার করা যাবে। আর যদি কারোর মানসিক সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি বেটা ব্লকার ইউজ করলে মেটোপ্রোলল দিতে পারবো না, অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার তাকে দিব না। কারণ এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিলে তখন তার মানসিক সমস্যার জন্য যে ওষুধগুলো সে খাচ্ছিল, দেখা যাবে যে তার অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন, তার মানেটা হলো সে যখন উঠে দাঁড়াবে হঠাৎ করে তার ব্লাড প্রেশারটা কমে যেতে পারে এবং সে মাথা ঘুরে সে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে। এই জন্য মেটোপ্রোললটা আমরা ব্যবহার করব না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা যারা অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায় ওদেরকে দিব না। এটাই মোটামুটি। আর আরেকটা ইন্ডিকেশন আছে যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি রিউম্যাটিক আর্থ্রাইটিস আছে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস। এই গ্রুপের পেশেন্টেরও কিন্তু বেশিরভাগই রক্তনালীর সমস্যা থাকে এবং হাইপারটেনশন বা হার্টের সমস্যা থাকে। তখন সেক্ষেত্রেও কিন্তু আমি তাদেরকে ওষুধ দেওয়ার ব্যাপারে একটু সচেতন হব। যেরকম
তাদের তো ব্যথার ওষুধ দিতে হয়, যত কম নন স্টেরয়েডাল গ্রুপের অ্যান্টি ইনফ্লামেটরি গ্রুপের ওষুধ দেওয়া যায় আমরা সেটা দিব। এছাড়া যেটা করব সেটা হচ্ছে তাদেরকে ব্লাড প্রেশারের ওষুধ যখন আমি দিব তখন আমি দেখা যাবে যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন ইনহিবিটর ওগুলো দিতে পারবো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও দিতে পারবো। এটাই মোটামুটি কোন রুগীকে আমরা কোন ওষুধ দিব এবং কোন ওষুধ দেওয়া যাবে না তার একটা সংক্ষেপে বললাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। এবারে আসলে স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে, ডক্টর সমীর কুমার কুন্ডু স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে যে স্যার, আমরা প্রসঙ্গগত এসে গেল যে গর্ভকালীন সময়ের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কিছু কথা বললেন ম্যাম, কিছু ওষুধের কথা বললেন। এবার আপনার কাছে আমার যে প্রশ্নটি থাকবে যে গর্ভকালীন উচ্চ রক্তচাপ আসলে কি ক্ষতি করে সন্তানের এবং মায়ের উভয়ের ক্ষেত্রে কি ক্ষতি করে, এবং আহ এর সাথে সাথে যে দুইটি বিষয় স্যার চলে আসে সেটা হচ্ছে এক্লামশিয়া প্রি এক্লামশিয়া, তো এগুলোর আসলে সম্পর্কটা কি, এবং স্যার এছাড়াও স্যার যে বিষয়টি আপনি স্যার আপনার কাছে জানতে চাই যে কি কি লক্ষণ আসলে প্রকাশ পেলে সেটিকে আমরা ডেঞ্জার সাইন বলতে পারবো এবং ইমিডিয়েটলি হসপিটালাইজ করার প্রয়োজন পড়বে একজন মাকে। তো সেই ব্যাপারগুলো নিয়ে স্যার এবারে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে গর্ভকালীন উচ্চ রক্তচাপ। তো এটা যেভাবে বলা হচ্ছে যে এটা ৪টা ভাগে ভাগ হতে পারে। সেটা হচ্ছে যে একজন মহিলা সে গর্ভবতী হওয়ার আগেই তার ব্লাড প্রেশার থাকতে পারে, অথবা সে জানতো না যে তার ব্লাড প্রেশার আছে, সে দেখলো যে গর্ভবতী হওয়ার পরে ২০ সপ্তাহের আগে সে জানতে পারলো যে তার প্রেশার আছে। এবং এই প্রেশারটা যদি প্রসবের ৬ সপ্তাহ পরেও থাকে, তাহলে এই প্রেশারটাকে বলে যে প্রি এক্সিস্টিং হাইপারটেনশন বা ক্রনিক হাইপারটেনশন, বা আগে থেকেই তার প্রেশার ছিল। তাহলে এটা হচ্ছে যে আমাদের খুবই কমন থাকে যে সে ২০ সপ্তাহের আগেই উচ্চ রক্তচাপে আক্রান্ত। দ্বিতীয় যেটা আসে সেটা হচ্ছে যে জেস্টেশনাল হাইপারটেনশন, মানে গর্ভকালীন উচ্চ রক্তচাপ। এটার সংজ্ঞা হচ্ছে যে একজন মহিলা গর্ভবতী হওয়ার পরে ২০ সপ্তাহের পরে এটা প্রথম শনাক্ত হবে, ২০ সপ্তাহের পরে, এবং এটা সাধারণত প্রসবের ৬ সপ্তাহের মধ্যে এটা ডিজঅ্যাপিয়ার করে যায়। এটাকে গর্ভকালীন উচ্চ রক্তচাপ বলে। এখন এই গর্ভকালীন উচ্চ রক্তচাপই হোক আর তার আগে থেকেই উচ্চ রক্তচাপ থাকুক, এর সঙ্গে যদি তার প্রস্রাবে প্রোটিন বেড়ে যায়, অ্যালবুমিন, সেটা কিভাবে মাপা হয় যে ২৪ ঘন্টার প্রস্রাবে যদি ৩০০ মিলিগ্রামের বেশি অ্যালবুমিন যায়, অথবা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও যেটাকে এসিআর বলে, সেটা যদি ৩০ মিলিগ্রাম পার মিলিমোলের বেশি হয়, তাহলে এই যে উচ্চ রক্তচাপ তার সাথে প্রস্রাবের সঙ্গে অ্যালবুমিন যাচ্ছে, এটাকে বলে প্রি এক্লাম্পসিয়া। এখন উচ্চ রক্তচাপ তার প্রস্রাবের সঙ্গে অ্যালবুমিন যাচ্ছে, এবং এই রোগীর যদি তার নিউরোলজিক্যাল সিম্পটম হয়, যে স্নায়ু রোগের লক্ষণ পায়, যেমন মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, তার খিঁচুনি হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, এটাকে বলে এক্লাম্পসিয়া। এটা খুবই রেড অ্যালার্ট বাচ্চার জন্য এবং মার জন্য। মায়ের যে সমস্যাগুলো হয়, যে সাধারণ হাইপারটেনশনের যে জটিলতাগুলো সেগুলো তো হয়ই, কিন্তু এখানে যে তার প্লাসেন্টা বা অমরা যেটা, সেটা সেপারেশন হয়ে যেতে পারে জরায়ু থেকে। তারপরে তার বিভিন্ন অর্গান ফেইলিউর হতে পারে, ব্রেনে স্ট্রোক হতে পারে, হার্টে হার্ট অ্যাটাক হতে পারে, কিডনিতে রেনাল ফেইলিউর হতে পারে, পায়ে পেরিফেরাল ডিজিজ হতে পারে। আর বাচ্চার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চার গ্রোথ কম হয়, তার প্রিম্যাচিউর ডেথ হয়। কাজেই মায়ের মৃত্যুর হারও যেমন বেড়ে যায়, বাচ্চার মৃত্যুর হারও বেড়ে যায় এই গর্ভকালীন যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা না হয়। আরেকটা যেটা হয় সেটাকে হেল্প সিনড্রোম বলে, HWLP, যেখানে হাইপারটেনশন থাকে, তার লিভারের এনজাইম যদি আমরা টেস্ট করি সেটা বেশি থাকে, এবং তার রক্তের প্লাটেলেট যেটা সেটা কম থাকে, হেল্প সিনড্রোম। কাজে এটাও খুব খারাপ যে হেমোলাইসিস হচ্ছে, এলিভেটেড লিভার এনজাইম হচ্ছে, এবং প্লাটেলেট কাউন্ট কমে যাচ্ছে। কাজে এগুলো সবগুলো রেড অ্যালার্ট সাইন, এগুলো অতি দ্রুত চিকিৎসা করতে হবে। এবং সাধারণত এদের প্রসব যেটা, সেটা যদি সব এরকম এমার্জ থাকে 37 সপ্তাহেতেই তাকে হয়তো প্রসারণের ব্যবস্থা হবে। এবং সবগুলোই হচ্ছে অ্যালার্মিং সাইনের মধ্যে, এগুলোই হচ্ছে যে তার সিমটম ডেভেলপ করে। তার যদি খিঁচুনি হয়, তাহলে এটা খুবই অ্যালার্মিং সাইন, এবং অতি দ্রুত এটার ব্যবস্থা না নিলে মাতৃমৃত্যুর হারও যেমন বেড়ে যাবে, শিশু মৃত্যুর হারও বেড়ে যাবে। এটা হচ্ছে গর্ভকালীন উচ্চ রক্তচাপ। এবং ডাক্তার দুর্বা বিস্তারিত বলেছে যে গর্ভকালীন সময়ে যে কি ওষুধগুলো, বেশিরভাগ ওষুধই দেওয়া যায় না, কারণ গর্ভাবস্থায় তেমন কোনো
ট্রায়াল চলে না যে প্রেগনেন্সিতে এটা সেফ কিনা। তো খুব সেফ ওষুধের মধ্যে হচ্ছে যে যদি মিথাইল ডোপা গ্রুপের এবং বিটা ব্লকার ল্যাবিটালল এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা ডাইহাইড্রোপাইরিডিন, অ্যামলোডিপিন বা নিফিডিপিন, এই গ্রুপের বাইরে কিন্তু তেমন সেফ ড্রাগ নেই। কিন্তু যদি কনভার্সনে চলেই যায় তখন কিন্তু কনভার্সন ম্যানেজ করতে হবে। সেক্ষেত্রে তার অতি দ্রুত রক্তচাপ কমাইতে হবে। সেখানে হয়তো আম শিরাপথে তার ওষুধ প্রয়োগ করা লাগতে পারে। যেমন ইনজেকশন ল্যাবেটালল পাওয়া যায়, হাইড্রালাজিন পাওয়া যায়, নিকারডিপিন পাওয়া যায়, গ্লিসারিন দেয়া যেতে পারে। কিছু, কিছু ক্ষেত্রে যখন আম ডায়াবেটিক্স দেয়া লাগতে পারে, তার যদি পালমোনারি এডিমা ফুসফুসে পানি জমে যায় আরকি। তো ওই দুটো এটা ব্যবস্থা করতে হবে। তো এখন যেটা গাইনোকোলজিক্যাল সোসাইটির আছে যে প্রি-এক্লাম্পসিয়া প্রিভেন্ট করার জন্যে লো ডোজে খুব অল্প মাত্রার আর অ্যাসপিরিন ট্যাবলেট দেয় ১২ সপ্তাহ থেকে ৩৬ সপ্তাহ পর্যন্ত। আ এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টের কথাও এই গাইডলাইনে লেখা আছে। যদিও এটার ভিত্তি কতটা আমি জানি না। তবে এটা। আর কাদের এই সমস্যাগুলো বেশি হয় এটা জানতে হবে যে কারোর যদি আ প্রিভিয়াস আগের প্রেগন্যান্সিতে তার আ গর্ভকালীন উচ্চ রক্তচাপ থেকে থাকে, সে পরের প্রেগন্যান্সিতে ঝুঁকিপূর্ণ। তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সেটা ঝুঁকিপূর্ণ। তার যদি কোনো অসুখ থাকে ডায়াবেটিস, সেও ঝুঁকিপূর্ণ। সে ৪০ বছরের পরে আবার সেটাও ঝুঁকিপূর্ণ। যদি এক বাচ্চা থেকে আরেক বাচ্চার মধ্যে গ্যাপ ১০ বছরের বেশি হয় তাহলেও ঝুঁকিপূর্ণ। এবং সে যদি অনেকগুলো বাচ্চার মা হয়ে থাকেন সেও ঝুঁকিপূর্ণ। কাজেই যারা ঝুঁকিপূর্ণ আছেন তাদের আগে থেকে এটা সাবধান হতে হবে যে আমি এই জটিল অবস্থায় যাব না। এক্লাম্পসিয়া বা প্রি-এক্লাম্পসিয়া বা হেল্প সিন্ড্রোমে যাব না। এটা আগে থেকেই ঠিক করতে হবে। হয়ে গেলে তখন তো চিকিৎসকের হাতের এই কিছু ওষুধ ছাড়া আর কিছু করার নেই। কাজেই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এটা খুব সতর্কতার সঙ্গে আ গর্ভবতী যে রোগী, গর্ভবতী সে, তার পরিবার, চিকিৎসক সবকিছু মিলায়েই আম এটার ব্যবস্থা সঠিকভাবে নিতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক দেখছেন কভার সিল প্রেজেন্টস এক্সপার্ট ওপিনিয়ন এবং আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়। আমাদের সায়েন্টিফিক পার্টনার সার্ভিয়ার, মিডিয়া পার্টনার রাজ টিভি, পাওয়ার্ড বাই কভার সিল। আমাদের সাথে দুজন স্বনামধন্য প্রথিতযশা চিকিৎসক যুক্ত আছেন। আপনাদের নানা রকম প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এবং এরই মাঝে একটি প্রশ্ন আমি করতে চাই ডক্টর দুর্বা হালদার ম্যামের কাছে। আহ জানে আলম জনি তিনি প্রশ্ন করেছেন, আমার প্রায় সময় প্রেসার 90/140 হয়ে যায়। আমার বয়স 38। এখন সারাদিন রোজা রাখার পর ইফতার করার কিছুক্ষণ পর প্রায় দিন প্রেসার বাড়তে থাকে। সঠিক পরামর্শ চাই। ধন্যবাদ দর্শক। আপনার বয়স ৩৮ এবং আপনার প্রেসার ১৪০/৯০ হয়ে থাকে। আহ যেটা বলছেন সেটা হচ্ছে কতদিন থেকে হচ্ছে এটা কিন্তু আপনি বলেননি। যে আমরা যদি আপনার আর কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, ১৪০/৯০ থাকে, সেক্ষেত্রে আমরা যেটা বলবো আপনাকে যে আপনি কতদিন মাপছেন, কোথায় মাপছেন, কি অবস্থায় মাপছেন, এগুলো কিন্তু আমাদের জানা লাগবে। যেমন আপনি যদি একবার কোথাও যেয়ে দৌড়ে গিয়ে ফার্মেসিতে মেপে আসেন তাহলে কিন্তু আমরা এটাকে গ্রহণ করব না। কারণ একটু আগেই ডক্টর সৌমিত তার মানে আলোচনায় বলেছেন যে প্রেসার মাপার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, কিছু নির্দিষ্ট পরিবেশ আছে এবং কিছু ক্রাইটেরিয়া আছে। ওগুলো সবকিছু ফুলফিল করলে তারপরে আমরা বলি যে না, তাহলে হচ্ছে উনি এখন যেটা করতে পারে যে ওনার প্রেসারটা বেশি, ওষুধ শুরু করতে হবে। সেক্ষেত্রে আমাদের টার্গেট ব্লাড প্রেসার হচ্ছে ১৩০/৮৫ নিচে থাকতে হবে। কিন্তু আপনি বলেছেন আপনার প্রেসার থাকে ১৪০/৯০। এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে, আপনি একজন চিকিৎসকের কাছে যেয়ে প্রেসারটা মাপেন এবং আপনার বাসায় একটা ভালো মেশিন কিনে আপনি মাপতে পারেন। ৭ দিনে ১ থেকে ২ বার এটার একটা চার্ট বানান এবং আপনি মাপার পরে যদি আপনার সাথে হার্টের অসুখ, ডায়াবেটিস, কিডনির সমস্যা কিছু না থাকে, আপনি যদি আর কোনো অসুখে না ভোগেন, তাহলে আপনি ব্লাড প্রেসার ৩ থেকে ৬ মাস ফলো করেন। এর মধ্যে আপনি যেটা করেন আপনার লাইফস্টাইল মডিফিকেশন করেন, লবণ খাওয়া কমিয়ে দেন, ধূমপান করলে সেটা বন্ধ করেন, অ্যালকোহল খেলে সেটা বাদ দেন, আপনার খাবারের মেনুটা চেঞ্জ করেন, আপনি বেশি শাকসবজি ফলমূল খান, মাছ খান, কিন্তু চর্বিযুক্ত খাবার কম খান এবং লবণযুক্ত খাবার কম খান।
এভাবে যদি 3 থেকে 6 মাসের মধ্যেও আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না আসে, তখন চিকিৎসক আপনাকে কিছু শারীরিক পরীক্ষা এবং কিছু রক্ত পরীক্ষা এবং ইসিজি এক্সরে এগুলো করে আপনাকে যে চিকিৎসক যে ওষুধটা দিবেন সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আর যদি আপনার সাথে এখন কোনো ধরনের অসুখ থেকে থাকে তাহলে এখনই আপনি চিকিৎসকের কাছে যাবেন। উনি আপনাকে যে ওষুধটা খেতে বলবেন আপনার অল্প ডোজে সেই ওষুধটা আপনি কন্টিনিউ করবেন। কারণ ব্লাড প্রেশার যদি দীর্ঘদিন এরকম বাড়তি থাকে তাহলে আমরা জেনেছি যে আমাদের কিডনি, হার্ট, ব্রেন এবং চোখ চারটা গোপনে গোপনে যে ক্ষতি হবে সেটা আপনি কিন্তু এখন টের পাবেন না, কিন্তু যখন এটার প্রকাশ পাবে তখন কিন্তু আর কারোর কিছু করার থাকবে না। এই জন্য আগে থেকেই আপনাকে সাবধান হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ শুরু করতে হবে। ধন্যবাদ ম্যাম। দর্শক, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন এবং এই উত্তরের সাথে সাথে আমরা আসলে জেনে নিলাম যে ডায়েট গুলো কেমন হতে পারে এবং যে উচ্চ রক্তচাপের কারণে যে নানা রকম ক্ষতি হয়, কিডনি, চোখ এবং হৃদযন্ত্রের যে ক্ষতি হয়, আমাদের ম্যাম উল্লেখ করে দিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে আমাদেরকে সাধুবাদ জানিয়েছে, অনেকেই ধন্যবাদ জানিয়েছে আমাদের গেস্ট এক্সপার্টদের, ডক্টর সমীর কুমার কুন্ডু স্যার এবং ডক্টর দুর্বা হালদার ম্যামকে। আহ আহ, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে এমডি বিপ্লব হোসেন, নারায়ণ বণিক এবং আরো অনেকেই। তো এবারে ডক্টর সমীর কুমার কুন্ডু স্যারের কাছে আমি পরবর্তী প্রশ্নটি দিতে চাই। সেটি হচ্ছে যে একজন দর্শক প্রশ্ন করেছেন যে নারায়ণ বণিক নামে একজন দর্শক প্রশ্ন করেছেন, হোয়াট ইজ দ্য প্রেফারেবল মেডিকেশন ফর হাইপারটেনসিভ নিউলি ডায়াগনোজড ইয়ং অ্যাডাল্ট পেশেন্ট? হ্যাঁ, ধন্যবাদ। যে ইয়াং অ্যাডাল্ট মেল না ফিমেল নারায়ণ বণিক বাবু বলেন নাই। তো যদি অ্যাডাল্ট মেল হয় তাহলে প্রিফার্ড সব বয়সের জন্যই। একমাত্র যদি এক্সট্রিম ওল্ড এজে না হয় তাহলে সব ক্ষেত্রেই প্রিফার্ড ড্রাগ হচ্ছে এসি ইনহিবিটর, যেমন পেরিন্ড্রোপিল, ক্যাপ্টোপিল, এনারাপিল, লিসিনোপ্রিল, অথবা অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার যেমন লোসার্টেন, ভালসার্টেন, টেলমিসার্টেন। যে ফার্স্ট ড্রাগ হচ্ছে এসি ইনহিবিটর অর এআরবি, ফার্স্ট ড্রাগ যদি কন্ট্রা ইন্ডিকেশন না থাকে। তো কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে হচ্ছে যে ফিমেল তার প্রসবকালীন সময় রিপ্রোডাক্টিভ লাইফের মধ্যে সেটা একটা, যদি তার কিডনির যে রক্তনালী রেনাল আর্টারি যদি বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস থাকে তাহলে তাকে এসি ইনহিবিটর এআরবি দেওয়া যাবে না। তার যদি রেনাল ফেলিওর অ্যাডভান্স স্টেজে থাকে এবং তার সেরাম পটাশিয়াম লেভেল 4.5 থেকে 5 এর উপরে চলে যায় তখন দেওয়া যাবে না। এই কয়েকটা কন্ডিশন ছাড়া সব বয়সে সবার জন্যই এসি ইনহিবিটর বা এআরবি। যদি এটা না দেওয়া যায় তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বেটার। আমরা সাধারণত যদি সিস্টোলিক ব্লাড প্রেশারটা খুব বেশি থাকে তাহলে থায়াজাইড লাইক ডায়াবেটিক্স দেওয়া হয়, যেটা ইন্ডাপামাইড বা অন্য গ্রুপের যেগুলো আছে সেটার একটু সাইড ইফেক্ট কম। তো অনেক ক্ষেত্রে ডায়াবেটিক্স দিয়েও চেষ্টা করা যেতে পারে। কাজেই প্রেফার্ড ড্রাগের মধ্যে হচ্ছে এই তিনটাই, যেটা যাহার জন্য প্রযোজ্য। তবে ফিমেল চাইল্ড বিয়ারিং এজ যদি হয়ই, যে ফিমেলের এস ইনহিবিটর ইয়ারবিতে প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে সে যখন প্রেগনেন্ট হবে। কাজেই ধরেন যে অ্যাডাল্ট বলতে বয়সটা বোঝা যাচ্ছে না, যে সে যদি বিয়ের আগেই তার প্রেশারটা এমন হয় যে সেখানে আমি এস ইনহিবিটর বা ইয়ারবি দিব কিনা, এটা অনেকেরই প্রশ্ন থাকে। যে সব সময় দেওয়া যাবে, কিন্তু তাকে কাউন্সেলিং করতে হবে যে আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করা তো তার সমস্যা নাই, বিয়ের পর যখন বাচ্চা নেবেন তখন প্ল্যান বাচ্চা যখন হবে তখন তার আগে ওষুধটা চেঞ্জ করে নিতে হবে। কিন্তু যদি আনপ্ল্যান প্রেগনেন্সি হয়ে যায় সে জানা মাত্র ডাক্তারকে জানাবে যে সে এই গ্রুপের ওষুধ খাচ্ছে, যে এসি ইনহিবিটর বা এআরবি, তখন ডাক্তার এই ওষুধটাকে সুইচ ওভার করে দিতে পারবে। কাজেই প্রিফার্ড ড্রাগ অলওয়েজ 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 এসি ইনহিবিটর এবং এআরবি আনটিল কন্ট্রাইন্ডিকেশন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, তারপরেও যেই প্রশ্নগুলো আসলে আমাদের না জানলেই নয়, সেই প্রশ্ন দু একটি আসলে করতেই হচ্ছে। এবং এই পর্যায়ে আমি ডক্টর দুর্বা হালদার ম্যামের কাছে জানতে চাচ্ছি যে ম্যাম, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে উচ্চ রক্তচাপ জনিত কারণে আমাদের কিডনির সমস্যা হয়, চোখের সমস্যা হয়, তার হৃদরোগের সাথে উচ্চ রক্তচাপের যে সম্পর্ক সেটি আলোচনা করছিলেন, গর্ভকালীন সময় উচ্চ রক্তচাপের জটিলতা বিষয়ে বলছিলেন। তো এই যে ম্যাম এত সমস্যা, এগুলোর সাথে আর কি কি সমস্যা হতে পারে যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে, সে ব্যাপারে ম্যাম আপনার কাছে জানতে চাই। এবং আর কি ব্যাপার সর্বশেষ যেটি আসলে আমাদের জানা উচিত, আজকে আলোচনার যে মূল বিষয়বস্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়, এ বিষয়ে সামগ্রিকভাবে ম্যাম অল্প কথায় যদি কিছু বলতে নেওয়া যায়। ধন্যবাদ আপনাকে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সামগ্রিকভাবে করণীয় যদি বলি, উচ্চ রক্তচাপ কি আমরা জেনেছি। যদি ব্লাড প্রেশার সবসময় 140/90 এর উপরে থাকে এবং সেটা অনেকদিন ধরে থাকে, তাহলে আমরা মোটামুটি লেবেল করতে পারি যে হচ্ছে এটা উচ্চ রক্তচাপ। এবং উচ্চ রক্তচাপ হলে প্রথমে 2 ধরনের চিকিৎসা আছে। সেটা প্রথমে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বা নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ওষুধ দিয়ে করতে হবে। তো প্রথম ধাপে আমরা যেটা করি, যদি প্রেশারের মাত্রা কম থাকে তাহলে আগে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করি। সেখানে আমরা কি করি? সেখানে আমরা আমাদের ডায়েট মডিফিকেশন মানে খাবার দাবারের পরিবর্তন করি। আমরা শারীরিক ব্যায়াম করি প্রত্যেকদিন অন্তত পক্ষে 30 মিনিট করে, সপ্তাহে 5 থেকে 7 দিন অ্যারোবিক এক্সারসাইজ, সাইক্লিং, হাঁটা, সুইমিং এগুলো করি। এরপরে আমরা কি করি? ধূমপান করলে সেটাকে বন্ধ করি, অ্যালকোহল খেলে সেটাকে নিয়ন্ত্রণে আনি, এবং আমার যদি ওজন অনেক বেশি থাকে অবশ্যই ওজনটা কমিয়ে আনবো। যদি আমি কোনো ওষুধ খাচ্ছি যেটার কারণে আমার প্রেশার বাড়ছে, সেটাকে আমি মডিফাই করব। এগুলো হচ্ছে আমার লাইফস্টাইল মডিফিকেশন। আমি দুশ্চিন্তা পরিহার করব, আমি পরিমিত পরিমাণ ঘুমাবো। এগুলো মেনে তারপরেও যদি আমার প্রেশার বেশি থাকে তখন আমি ওষুধ শুরু করব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তবে ওষুধ শুরু করার আগে অবশ্যই আমাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজের ইচ্ছা মতো। যখন প্রেশার বাড়বে তখন আমি ফার্মেসিতে গিয়ে একটা প্রেশারের ওষুধ কিনে খাবো, এটা আমি অবশ্যই করব না। আমাকে ডক্টর যেটা প্রেসক্রাইব করবেন সেটা আমাকে বলবেন যে সারা জীবন আমাকে খেতে হবে, যতক্ষণ না চিকিৎসক ওনাকে এটা বন্ধ করছেন, অথবা তার মাত্রা কমিয়ে দিচ্ছেন, অথবা কোনো কারণে কোনো চিকিৎসক সেটা বন্ধ করছেন। এছাড়া সবসময় উনি খেতে থাকবেন, এবং একটা নির্দিষ্ট সময় পর পর 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাস পর পর উনি পরীক্ষা করে দেখবেন। যদি প্রেশারটা নিয়ন্ত্রণে না আসে তখন ওষুধের ডোজ বাড়ানো লাগতে পারে, সেক্ষেত্রে উনি চিকিৎসকের কাছে যাবেন। এবং উনি কখনোই মাথায় নিবেন না যে ওষুধ শুরু করলে আমাকে সারা জীবন খেতে হবে, এই জন্য আমি ওষুধ খাবো না। কারণ উনি ওষুধ না খেলে উনার যে ভয়ঙ্কর পরিণতিগুলো আসবে তখন তার কোনো চিকিৎসা চিকিৎসকের হাতে থাকবে না। কিন্তু যদি সারাদিনে একটা ওষুধ খেয়ে উনি ওনার স্বাভাবিক জীবনযাপন করেন, তাহলে এই গুরুতর অসুখ, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে যাওয়া, চোখে অন্ধ হয়ে যাওয়া, এগুলো, কিডনি একদম কাজ না করা, এগুলো থেকে উনি কিন্তু পরিত্রাণ পাবেন। কাজেই অবশ্যই আমাকে মাথায় নিতে হবে যে আমার প্রেশার যদি বেশি থাকে তাহলে আমি ওষুধ খাবো, নিয়মিত খাবো, মাঝে মাঝে খাবো, মাঝে মাঝে খাবো না, এটা করা যাবে না। এবং সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি ওষুধের ডোজ চেঞ্জ করব, নিজে নিজে কিছু করব না। এটাই হচ্ছে সকল দর্শকের কাছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে মানে রাখার জন্য সামগ্রিক একটা সমাধান। অসংখ্য ধন্যবাদ ডক্টর দুর্বা হালদার ম্যাম এবং ডক্টর সমীর কুমার কুন্ডু স্যার। আপনারা আমাদেরকে অনেকখানি সময় দিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আমাদের আলোচনায় আজকে উঠে আসলো, এবং আমি নিশ্চিত আমার সাথে সাথে আমার সামনে যারা আছেন, আমার দর্শক যারা আছেন, আমাদেরকে দেখেছেন পুরোটি প্রোগ্রাম, তারা সকলে উপকৃত হয়েছেন এবং সবাই আসলে অনেক কিছু জানতে পেরেছেন, অনেক অজ্ঞতা তাদের দূর হয়েছে এই বিষয়টি নিয়ে আমি একেবারেই নিশ্চিত। এবং স্যার এবং ম্যাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং কৃতজ্ঞতা। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হচ্ছে। দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.